असम का लोग मांस मांस खाते हैं कि नहीं खाते हैं? असम में लोग मांस खाए कि ना खाए? तो ममता जी क्यों बोल रहे हैं बीजेपी आने से मांस मांस बंद हो जाएगा? ये क्यों बोल रहे हैं? बीजेपी आने का बाद असम में कोई मांस खाना बंद किया है क्या? कोई मांस खाना बंद किया है क्या? तो ममता जी क्यों झूठ बोल रहा है कि बीजेपी बंगाल में आने से ममता जी क्या बोल रहे हैं कि मांस मांस बंद हो जाएगा? तो मैं ममता जी को बोलता हूं कि आप असम आइए, आपको बहुत बढ़िया मटन और चिकन खिला दूंगा मैं, है ना? तो असम में 10 साल का बीजेपी का सरकार है। कोई दिन कोई लोग आपको बोला है क्या मांस मांस बंद हो गया है असम में? किसी ने बोला है कि कामाख्या मां में बलि बंद हो गया है? नहीं बोला है ना। लेकिन ममता जी क्यों बोल रहे हैं मांस मांस बंद हो जाएगा? मैं थोड़ा सोचा क्यों बोल रहा है कि इसलिए बीजेपी आने से जरूर पश्चिम बंगाल में गाय मांस बंद हो जाएगा, है ना? तो ममता जी बोल रहे हैं मांस बंद होगा, मांस बंद होगा, लेकिन मन में अंदर में वो बोल रहा है बीजेपी आने में गो मांस बंद हो जाएगा। गो मांस बंद होना चाहिए कि नहीं चाहिए? गो मांस बंद होना चाहिए कि नहीं चाहिए? बांग्लादेश तक गो मांस का जो तस्करी है ये बंद होना चाहिए कि नहीं होना चाहिए? चाहिए कि नहीं चाहिए? तो भाई और बहनों, बीजेपी आने से असम और बंगाल में जो गोमांस का व्यवसाय चल रहा है ना, जरूर हमें मिलके इसको बंद करना चाहिए। चाहिए कि नहीं चाहिए? पता नहीं टीएमसी का लोग कौन सा मांस खाते हैं, मेरा तो डाउट है ना? मेरा तो डाउट है। इसलिए हर दिन ये लोग बांग्लादेशी मुसलमान का तरफदारी करते रहते हैं। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যার বক্তৃতা আপনারা শুনলেন, এটা কোচবিহারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খালি হিমন্ত বাবুরই বাকি ছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, গোটা দেশের সমস্ত নেতাদের বক্তৃতা আপনারা শুনেছেন। আজকে হিমন্ত বিশ্ব শর্মা তিনি কোচবিহারে যেটা বললেন, আপনারা একটু খুঁজে দেখবেন। আমরা দু একটা এপিসোড আগে এই কথাটাই কিন্তু বলেছিলাম। নবান্ন নিমন্ত্রণের তরফে আমরা কিন্তু বলেছিলাম যে এই যে ভবানীপুরের যিনি তৃণমূল প্রার্থী, যিনি বলে থাকেন তিনি তৃণমূলের সব জায়গায় প্রার্থী, মমতা ব্যানার্জি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সব জায়গায় নিয়ম করে বলে যাচ্ছেন যে বিজেপি এলে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবে, বিজেপি এলে আমিষ খাওয়া বন্ধ করে দেবে। তার ভেতরের অবচেতন মনে আসল কথাটা কি ছিল আমরা বলেছিলাম কিনা বলুন, আপনারাই বলুন। আমরা বলেছিলাম কিনা যে মমতা ব্যানার্জি মুখে আনতে পারছেন না, তার কারণ হিন্দুরা তো এককাট্টা হয়ে গেছে, তার বিরুদ্ধে আরো বেশি করে কনসলিডেটেড হয়ে যাবে যদি তিনি এই কথাটা উচ্চারণ করেন যে বিজেপি এলে গোমাংস বন্ধ হয়ে যাবে। এই যে প্রকাশ্যে গোমাংস বিক্রি করা, এবং আমরা যারা সনাতন হিন্দুরা যারা দেবতা জ্ঞানে পুজো করি, সেই প্রাণীটিকে যারা হত্যা করে প্রকাশ্যে, সেটা বন্ধ হয়ে যাবে। যেমনভাবে উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে, আসামে বন্ধ হয়েছে, গুজরাটে বন্ধ হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও একই ছবি দেখা যাবে। এটা সবাই সাদরে অভ্যর্থনা জানাবে এবং অত্যন্ত খুশি হবে। সেই কথাটা মমতা ব্যানার্জি না বলতে পেরে তিনি ভুলভাল বলে যাচ্ছেন যে বিজেপি এলে আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন এই আজকে মমতা ব্যানার্জি বিভিন্ন বিবৃতি আপনারা শুনেছেন তো, বিরাট নাকি খুশি, তিনি নাকি নাচছেন। আরে বাবা, ট্রাইব্যুনালে যারা নিষ্পত্তি হবে তারা ভোট দেবে, তাতে অসুবিধার কি আছে? সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল যদি নিষ্পত্তি হয়ে যায়, যদি তাদের বৈধ ভোটার হিসেবে দেখা যায়, তাহলে তারা ভোট দিতে পারবে। 23 তারিখে যে ভোট হওয়ার কথা আছে, 29 তারিখে যে ভোট হওয়ার কথা আছে, তার একদিন আগে পর্যন্ত অর্থাৎ 21 তারিখ পর্যন্ত যে নিষ্পত্তি হওয়া ভোটাররা বৈধ বলে বিবেচিত হবেন, এবং 29 তারিখের ভোটে যারা 27 তারিখে যারা নিষ্পত্তি হয়ে যাবে, যারা বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, তারা ভোট দিতে পারবেন। কোনো অসুবিধা তো কিছু নেই। আপনার যারা মৃত ভোটার তারা তো আর ভোট দিতে পারছেন না, যারা স্থানান্তরিত ভোটার একসঙ্গে 14 জায়গায় নাম তুলে রেখেছিল তারা ভোট দিতে পারছে না।
পারবে না। যারা অনুপ্রবেশকারী ভোটাররা, অবৈধ ভোটাররা, হ্যাঁ, যেটা বিএলওদের সঙ্গে কথা বলে আমরা টুকটাক জানতে পারছি, কিছু ভোটার যারা ইতিমধ্যে ভোট দিয়েছে, যারা তৃণমূলকে ধরে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব করে ফেলেছে এবং তারা বেশ কয়েক বছর ধরে আছে, এখন তাদের নাম তো রাখতে হবে, কিছু করার নেই, পরে দেখা যাবে, তাদের ব্যবস্থাটা পরে দেখা যাবে। কিন্তু আমাদের যেটা মূল থাম্বনেল দেখে আপনারা এসছেন যে ভবানীপুরে ভাইরাল, ভবানীপুরে ভাইরাল ব্যাপারটা কি, ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি তিনি না সত্যি সত্যি খুব বিষণ্ণ হয়ে গেছেন, তার বিনিদ্র রাত কাটছে, বিভিন্ন চিন্তা। শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে, মূল প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে একটা গান লঞ্চ করেছে শুভেন্দুদার কে নিয়ে, আর কি শুভেন্দু অধিকারীকে নিয়ে গানটা আপনাদের দেখাবো, একদম শেষে দেখাবো। আজকে যা যা হয়ে গেল সেটা নিয়ে কি আপনারা খুব বেশি চিন্তিত? তা চিন্তা করবেন না। সুপ্রিম কোর্ট বলেছে একটা জনস্বার্থ মামলায় যে ভোটাধিকারকে আবশ্যিক করা হোক, সেটা সুপ্রিম কোর্ট বলেছে যে না, এইভাবে ধরে বেঁধে কাউকে বলা যায় না। কিন্তু আপনারা সবাই যাবেন, আপনারা সবাই ভোট দেবেন, আপনারা ভোট দেওয়ার পরে যখন বিপ আওয়াজটা হবে, আপনারা ভিভিপ্যাটে কাকে ভোট দিলেন প্রত্যেকটা বুথে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই, যারা বিএলওরা যারা স্টিকার ছাঁটছেন, তারা না এখনো পর্যন্ত নির্বাচনী যারা এজেন্ট, পলিটিক্যাল এজেন্ট, তাদের যে জায়গাটা নির্ধারিত থাকে, মানে একদম বুথে যেখানে ভোট হবে সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সেই পোস্টারটা ছাঁটা হয়নি, বুঝলেন তো? আমরা বলেছিলাম না আপনাদেরকে, যেখানে ভোট কেন্দ্র হবে সেই কেন্দ্রের মধ্যে ইলেকশন এজেন্টরা, মানে মূলত তৃণমূলের এজেন্টরা, যারা এই ভুয়া ভোটারদেরকে ঢোকায়, যারা ভোটারদেরকে প্রভাবিত করে বিভিন্ন চোখের ইশারায়, যারা পোলিং অফিসার, যারা আঙুলে কালি লাগান, যারা সই করান বা টিপসই নেন, তাদের থেকে বেশি অ্যাক্টিভ থাকেন এই ইলেকশন এজেন্টরা। তাদের কিন্তু ওই ভোট কক্ষে বসানোর জন্য এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কিন্তু কোনো রকমের স্টিকার ছাঁটা হয়নি। লক্ষণ খুব খারাপ। আলাদা করে বিজ্ঞপ্তি জারি হয়নি। আপনারা অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন, আমি দেখেছি, যে বিজ্ঞপ্তি কোথায়, আপনি এইসব বলে যাচ্ছেন, বিজ্ঞপ্তি কোথায়? মানে মুখে মুখে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, আবার নাও পারে, কিন্তু যেখানে আপনারা ভোট দেবেন সেখানে আপনাদেরকে প্রভাবিত করার জন্য তৃণমূলের এজেন্টরা বসতে পারবেন না। তাদেরকে বিএলওর জন্য পাশে যে বসার জায়গাটা রয়েছে সেখানে তাদেরকে বসতে হবে। এবারে যারা ভোট কর্মী, মানে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, যারা ইলেকশনে ট্রেনিং নিতে যাচ্ছেন, তাদের তো পোস্টাল ব্যালটে ভোট দিতে হয়। ইতিমধ্যে ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা 85 বছরের বেশি, যারা শারীরিক প্রতিবন্ধী, যারা পেশায় সাংবাদিক, আমি যদিও অ্যাপ্লাই করিনি, আমি ভোটের দিন ভোট দেব ডাইরেক্ট বুথে গিয়ে, এই কারণে অ্যাপ্লাই করিনি। আমি অ্যাপ্লাই করলেও আগে থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারতাম। পোস্টাল ব্যালটের ভোটকে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে, একটা জঘন্য ষড়যন্ত্র কিন্তু চলছে। তাতে করে মদত দিচ্ছে শাসক দলের যে অনুগত ওয়েলফেয়ার বলে একটা সংগঠন রয়েছে পুলিশের, তারা বিভিন্ন অফিসারদের বিভিন্ন জেলায় জেলায় দায়িত্ব দিয়ে দিয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আপনাদের পাশের বাড়ির বা বন্ধু বান্ধবের বা আপনারা যারা নিজেরা ভুক্তভোগী, সেখানে হাজার হাজার প্রশিক্ষণ যারা নিতে গেছেন, যারা সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীদের একটা বেশিরভাগ অংশ, মানে সিংহভাগ বলতে গেলে 90% বেশি, তারা তো সরকার বিরোধী, ডিএ পাচ্ছে না, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে, তারা সরকার বিরোধী। তো তাদের ভোটটা তারা যাতে না দিতে পারেন সেটাকে নিশ্চিত করার জন্য এই যে বুথের সংখ্যা সেটা কমিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ লাইন, অনেকে সারাদিন ধরে ট্রেনিং নেওয়ার পরে নির্দিষ্ট গন্তব্যে ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার দূরে বাসে যেতে হবে বা ট্রেনে যেতে হবে। অনেকে ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। তবে একটা আশার কথা হচ্ছে, বেশিরভাগ লোকই কিন্তু এত কষ্ট সহ্য করেও তারা ভোট দিয়ে আসছেন। এটা অত্যন্ত ভালো দিক, এটা অত্যন্ত ভালো দিক। দেখুন, আপনারা যারা সাধারণ মানুষ, মানে আমরা, আপনারা যখন ভোট দেবেন, আরো একবার মনে করিয়ে দিচ্ছি, ভিভিপ্যাটটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর মনে রাখবেন, আপনাকে প্রভাবিত করার জন্য তৃণমূলের এজেন্টরা বুথের মধ্যে থাকবেন না। এবার মমতা ব্যানার্জি যে লাফাচ্ছেন, তিনি বলছেন যে তিনি নাকি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, ঐতিহাসিক রায় দিয়েছে, বিরাট বড়, মানে তার দলকে আসলে চাঙ্গা করতে হবে। তো ভীষণ বিষণ্ণ, ভীষণ ভেঙে পড়েছেন। আরে বাবা, তিনি তো প্রকাশ্যেই বলছেন আমার ফোন তুলছে না অফিসাররা, আপনারা জোড়া ফুলে ভোট দেবেন না, বলেই আবার বলছেন না না এটা কারেকশন করে দিচ্ছি, আমি ভুল বলেছি, আপনারা জোড়া ফুলেই ভোট দেবেন। কখন হয় এগুলো? কখন হয়? যখন মাথার ঠিক থাকে না। এর আগের এপিসোডে আমরা বলেছি মাথা কেন খারাপ, তার কারণ হচ্ছে ভিড় হচ্ছে না, প্রবল গরম, প্রবল একটা জনমত তৈরি হয়ে গিয়েছে তার বিরুদ্ধে। তো সেই সব
কিছুকে মাথায় রেখে মাথাটা ঠিক নেই, এই কারণে তিনি ভুলভাল বলছেন। এবং আজকেও তিনি যেগুলো বলেছেন এটা নিয়েও বেশি প্রভাবিত হওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নেই, বুঝলেন তো? এই যে অ্যাডজুডিকেশনে থাকা SIR এর ফলে যে নামগুলো প্রথম দফায় ফাইনাল তালিকা প্রকাশের পরে বাদ হয়ে গেছে, তারা তো আর আসছে না ফিরে। অ্যাডজুডিকেশনে যারা ছিল 27 লক্ষ নাম, তাদের একটা বড় অংশ তারা আবেদন করেছিল, তাদের যদি নিষ্পত্তি হয়ে যায় তারা ভোট দেবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। বরং কি ঢাকার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সেটা জানুন। আমরা দেখাবো ভবানীপুরে ভাইরাল গানটা, আমরা একদম শেষে দেখাবো। তার আগে আপনারা জেনে নিন 3টে বিল পাশ হতে চলেছে সংসদে, রাজ্যসভায় এবং লোকসভায়। কি 3টে বিল? প্রথম বিলটা হচ্ছে মহিলা সংরক্ষণ বিল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে ভাষণ দিয়েছেন, আপনারা অনেকে শুনেছেন, দীর্ঘ হয়ে যাবে এই কারণে আমরা আজকে শোনাবো না, পরে যদি সম্ভব হয় শোনাবো। তিনি বলেছেন স্বাধীনতার পর থেকে মহিলাদেরকে সম্মান দেওয়ার হয়নি। বিজেপি সরকার আসার পরে, NDA সরকার আসার পরে 2023 সাল থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং 1/3 33% মহিলাদের সংরক্ষণ থাকবে যে কোনো ব্যাপারে, সে ভোটে দাঁড়ানোর ব্যাপারে হোক, সমস্ত ব্যাপারে, সরকারি চাকরিতে হোক, মহিলাদের 33% সংরক্ষণ চালু হবে আইন করে। সেই বিলটা পেশ হয়ে গিয়েছে, পাশও হয়ে যাবে। এখন মমতা ব্যানার্জির দল সেটা না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ওগরাতে, না পাচ্ছে ফেলতে, বুঝলেন তো? শাঁখের করাতের মতো। তিনি যদি বিরোধিতা করেন মহিলারা বলবে ও আমাদের জন্য সংরক্ষণ হচ্ছে আর তুমি বিরোধিতা করছো। আবার তার যারা বন্ধু যেমন স্ট্যালিন বা কংগ্রেস বা অন্যান্যরা রয়েছে, এই যে RJD রয়েছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি রয়েছে, তার বন্ধুরা রয়েছে, তারা আবার বিষয়টাকে ভালো চোখে দেখছে না। কেন জানেন? এর সঙ্গে রিলেটেড লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি, আসন পুনর্বিন্যাস বিল, যেটা ডিলিমিটেশন বিল, এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই বিলটাও কিন্তু পেশ হয়ে গিয়েছে, সেই বিলটাও পাশ হয়ে যাবে। লোকসভার আসন 543 থেকে বেড়ে 850টায় পৌঁছে যাবে। সর্বোচ্চ 850টা লোকসভার আসন হতে চলেছে। এ রাজ্যে কটা হতে চলেছে? পশ্চিমবঙ্গে লোকসভার আসন এই মুহূর্তে রয়েছে 42টা, বেড়ে হয়ে যেতে পারে 60 থেকে 62টা। উত্তরপ্রদেশে রয়েছে 80টা আসন লোকসভার, সেখানে বেড়ে 125টা হয়ে যেতে পারে। বিহারে 40 থেকে বেড়ে 60 হতে পারে। মহারাষ্ট্রে 48 থেকে বেড়ে 75 হতে পারে। একই সঙ্গে আরেকটা বিল পেশ হবে। আরেকটা বিল কি পেশ হবে? সেটা হচ্ছে এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলেরও একটা সংশোধনী বিল পেশ হবে। 3টে বিলই কিন্তু একই সুতোয় গাঁথা। 3টে আইনই সংবিধান পরিবর্তন করে, সংবিধানে সংশোধনী এনে এই বিলগুলো পেশ হয়ে পাশ হয়ে গেলে তারপরে কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার হতে চলেছে। গোটা দেশে যেই লোকসভার আসন বেড়ে যাবে, প্রত্যেকটা রাজ্যে বিধানসভার আসনও বেড়ে যাবে, খুব স্বাভাবিকভাবে সেটা হবে। এবং এই যে কেন্দ্রশাসিত অঞ্চলে যেটা এই মুহূর্তে যটা আসন রয়েছে 13টা মাত্র লোকসভার আসন রয়েছে, সেটা বেড়ে হয়ে যাবে 35টা আসন। মোট আসন সর্বোচ্চ হয়ে যাবে 850টা। এখন তৃণমূল পড়েছে মহা ফাঁপড়ে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ তৃণমূলের, তিনি কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রধানমন্ত্রী যখন বলছিল চিৎকার করার চেষ্টা করেছিলেন। প্রধানমন্ত্রী হাসি মুখে বলেছেন যে ওনাকে বলতে দিন, উনি পশ্চিমবঙ্গে ওনার দলের যখন কোনো কথা হয়, যখন কোনো সিদ্ধান্ত নির্ণায়ক কোনো সভা হয়, তখন তিনি বলার সুযোগ পান না, ওনাকে বলতে দিন। তিনি কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলেও নির্বিঘ্নে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন এবং নির্বিঘ্নেই তিনি বলেছেন দেখবেন এই 3টে বিল কিন্তু সংসদে পেশ হয়ে গিয়েছে এবং পাশও হয়ে যেতে চলেছে। যদিও দক্ষিণ ভারতের রাজ্যগুলো, বিশেষ করে তামিলনাড়ু সরকার, স্ট্যালিনের সরকার, মমতার বন্ধু সরকার, তারা হুমকি দিয়ে রেখেছে যে তারা এটা মানে না। এখন কেন মানে না তারাই ব্যাখ্যা দিতে পারবে, আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। আমরা তো এই বিলকে খুব স্বাগত জানাচ্ছি, ঐতিহাসিক বিল বলে জানাচ্ছি। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। যদি মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত হয়, অসুবিধেটা কি? আমাদের মায়েরা, আমাদের দিদিরা, আমাদের বোনেরা, গোটা দেশের মহিলারা, তাদের যে ক্ষমতায়ন হবে, তাতে করে আপত্তির কি আছে? সবসময় কি পুরুষতান্ত্রিক সমাজ চলবে নাকি? পুরুষরাই গোটা রাষ্ট্র দাপিয়ে বেড়াবে? সেটা হতে পারে না। ভবানীপুরে আজকে যে বিষয়টা নিয়ে মূল আলোচনা আমাদের, ভবানীপুরে তৃণমূল প্রার্থী ক্রমশ তিনি পিছিয়ে পড়ছেন। আজকে অভয়ার মা, যিনি পানিহাটির প্রার্থী রত্না দেবনাথ, অভয়ার মা, মনে আছে তো? মেয়েকে হারাতে হয়েছিল এই তৃণমূল শাসনাধীনে। এই তৃণমূলের অনুগত নেতারা, তারা চেয়েছিল
তারা চেষ্টা করেছিল, তারা সফলও হয়েছিল অভয়ার মৃত্যুর পরে তার সমস্ত প্রমাণকে লোপাট করে দেওয়ার। সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে একজন কর্তব্যরত চিকিৎসককে, মহিলা চিকিৎসককে খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, তারপরে তার প্রমাণ লোপাট করা শুধু নয়, তার দেহটাও তার পরিবার হাতে পায়নি। সেই অভয়ার মা এবার বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি তো জিতছেনই, তিনি আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে আজকে ভবানীপুরে মিছিল করেছেন। সেখানে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। ভবানীপুর কিন্তু অন্য কথা বলছে। ভবানীপুরে মমতা ব্যানার্জি হাঁটতে চলেছেন। সময়ের অপেক্ষা, 4 তারিখে যখন ফল প্রকাশ হবে তখন আপনারা আমাদের কথাটা মিলিয়ে নেবেন। এবার আসুন, আজকে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা গান প্রকাশিত হয়েছে এবং এটা দলীয়ভাবে নয়, এটা শুভেন্দুবাবুর অনুগামীরা ভালোবেসে এই গানটা তৈরি করেছে। তারপর থেকে যে কটা ওয়ার্ড রয়েছে 8টা ওয়ার্ডে ভবানীপুরে এবং ভবানীপুরের বাইরেও বাজতে শুরু করে দিয়েছে। ভীষণ সুন্দর একটা গান হয়েছে, আসুন আমরা শুনে নিই। কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার, কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। শোষণের দিন শেষ হবে আজ, জনতাই হাল ধরবে, জঙ্গলের আজ পাল্টাতে দাদা জনতার হয়ে লড়বে। কান পেতে শোনো, ওই শোনা যায় দিন বদলের সুর, ভয় নেই দাদা ধরবেই ভয় মুক্ত ভবানীপুর। দুঃসময়ের বন্ধু দাদা জনতার লোক, তার হাত ধরে ভবানীপুরের পরিবর্তন হোক। শুভেন্দুদার গর্জনে কেঁপে উঠবে অত্যাচারী, ভবানীপুরে 100% সুরক্ষা পাবে নারী। ভয়ের শাসন শেষ হবে আর থাকবে না অনাচার। কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার, কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত হবে, ভবানীপুরে অতি উন্নত চিকিৎসা সেবা হবে, প্রতি ঘরে রবে নলবাহিত শুদ্ধ পানীয় জল। ভবানীপুরের বিকাশে দাদা লড়বে অনর্গল। যত দুর্নীতি অনাচার তার সমাধান একটাই, পদ্ম ফুলে ভরসা রেখে শুভেন্দুদাকে চাই। কালীঘাটে কালী মায়ের কৃপা আছে সঙ্গে যার, জনতার সেবা করতে তাকে রুখবে এমন সাধ্যকার। ন্যায়ের শাসন আসবে রাজ্যে, পাবো মোরা সুবিচার। কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার, কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। मैंने शुभेंदुदा को कहा था ममता के घर में जाकर उसको हराना है। রাস্তাগুলো উন্নত হবে, জমবে না জলপথে, জেগেছে জনতা শুভেন্দুদার পরিবর্তন রথে। ড্রেনেজ হবে উন্নত হবে, ভোগান্তি অবসান, বর্ষায় জমা জলে বিদ্যুতে ঝরবে না তাজা প্রাণ। শোষকের চোখে চোখ রেখে দাদা প্রশ্নের বারহানে, সব অনাচার রুখে দেবে তাই নামলো সে ময়দানে। বিদ্যালয়ে উন্নত হবে সুশিক্ষার মান, আসবে চাকরি ঘরে ঘরে হবে কর্মসংস্থান। ভয়ের শাসন শেষ হবে আর থাকবে না অনাচার। কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার, কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। দেখুন, এই যে গানটা শুনলেন, এই 2026-এ শুভেন্দু অধিকারীর বিভিন্ন প্রচারের বিভিন্ন ছবিকে ইউজ করা হয়েছে। আর গানটা আপনাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। গানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই গোটা কন্টেন্টটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আমার আজকে ভিডিও তৈরি করতে খানিকটা দেরি হলো, আমি একটু জেলায় গিয়েছিলাম, জেলায় বিভিন্ন সার্ভের কাজে। একটা ফাইনাল একটা সমীক্ষার ফল আমি প্রকাশ করার চেষ্টা করছি যে কত আসন পেতে পারে বিজেপি, কত পেতে পারে তৃণমূল, কত পেতে পারে আর অন্যান্য দল কত পেতে পারে। সেটা একদম ফিল্ডে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, যতটা সম্ভব বেশি মানুষের সঙ্গে কথা বলে সেই চেষ্টাটা করছি। সেইটা নিশ্চয়ই জানাবো, সেটা ফল প্রকাশ করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।